সব নদীর পানি কমলেও কমেনি বন্যা দুর্গতদের দুর্ভোগ। আরও 4 জনের মৃত্যু। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতায় বাড়ছে ভোগান্তি। খাট সব গেছে, কি করি থাকবো, কিছু নাই, থাকবে খাবার কিছু নাই, আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায় ত্রাণ যেন যারা পায় তারা যেন পায়। এস আলমের পরিকল্পিত ব্যাংক লুটপাট বিশ্বে নজিরবিহীন মন্তব্য গভর্নরের। সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে আমানতকারীদের পাওনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। রাজনীতির অধিকার ফিরে পেল জামায়াত শিবির। বদ মতলব থেকেই হয়েছিল নিষিদ্ধের প্রজ্ঞাপন, বললেন আইন উপদেষ্টা। ভুল ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান আমিরের। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সংলাপ চায় বিএনপি। গুরুত্ব ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ মির্জা ফখরুলের। দেশ সংকটে পড়ে ইসির কারণে। আউয়াল কমিশনকে সরে যাওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। ব্যক্তির চেয়ে কাঠামো সংস্কারে গুরুত্ব দেওয়ার পরামর্শ। সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। খায়রুল হকের নামে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় আলাদা এজাহার। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। কখনো কমছে, কখনো আবার বাড়ে বানের পানি। সংকট না থাকলেও ত্রাণ না পাওয়ার অভিযোগ আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের। আর বানভাসীদের জন্য এখন পর্যন্ত 1300-র বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। জেলা সদরের আদালতপাড়া মূল সড়কে পানি বেড়েছে হাঁটু অবধি। খানিকটা কমলেও রাতভর টানা বৃষ্টির সঙ্গে পূবের বাতাস মিলে এই সড়কে আবারও পানি বেড়েছে অন্তত 5 থেকে 6 ইঞ্চি। শহরের অধিকাংশ সড়কের চিত্র প্রায় একই। বেশিরভাগ সরকারি ভবনের সামনে 2 থেকে 3 ফুট পানি। পানি বাড়ছে, আমার মনে হচ্ছে আর 1 ফুট পানি আজকে বৃষ্টির কারণে বেড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। শহরতলি ছাড়িয়ে আমাদের গন্তব্য আরো দূরে, প্রত্যন্ত এলাকায়, যেখানে এখনো পানিবন্দী হাজারো পরিবার। নানা কষ্টের দিন যাপনের আর্তনাদ পৌঁছে না শহর পর্যন্ত। আজকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বহুত কষ্টে আছি, কোনো ত্রাণ যাইতেছে না। তো কোনখান দিয়ে গর্ত, কোনখান দিয়ে আমরা কিছুই দেখতে পাইতেছি না। দুর্গম এলাকায় খাদ্য সংকট আছে যথারীতি। কেউ ত্রাণ পেয়েছেন একাধিকবার, কেউ বা এখনো নিরন্ন। যাতায়াত সমস্যা, সঠিক স্থান চিনতে না পারা সহ স্থানীয় বেশ কিছু সমস্যা তো আছেই। এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায় ত্রাণ যেন যারা পায় তারা যেন পায়। বাড়ি ঘরে যেতে পারে না নৌকার অসুবিধার কারণে। তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি নৌকা আনার জন্য। এরই মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে সহযোগিতার। তালিকায় শুধু খাদ্য নয়, আছে সুপেয় পানি, স্যানিটারি ন্যাপকিন সহ সুরক্ষা সামগ্রী। এ যেমন শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি দৈনিক প্রায় 6000 লিটার পানি বিশুদ্ধ করে পৌঁছে দিচ্ছে বানভাসীদের। 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এটা দিয়ে দিনে প্রায় 1 ঘন্টায় 700 থেকে 1000 লিটার পানি পিউরিফাই করা হয়। ঢাকা থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ পরিষদ থেকে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে। আমরা আশা করছি যে সেটা আরো অনেক দিন পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিষয়টি পুরোটা না মানলেও উড়িয়ে দেননি জেলা প্রশাসক। বলছেন, কেউ যদি সহযোগিতা চায় তাহলে তা করবে জেলা প্রশাসন। এমন এক জায়গায় যাচ্ছে, সেখানে ইতিপূর্বে আর কেউ দিয়ে গেছে, উনি সেখানে যাচ্ছে, ভিতরে যাচ্ছেন না। যখন আমাদের কাছে আসে তখন আমরা ভিতরে পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু উনি যখন ওনারা যখন স্বেচ্ছায় দিয়ে যায় তখন ওদের ভিতরে যাচ্ছে না, যার জন্য দেখা যায় যে কোনো জায়গায় ডুপ্লিকেশন হচ্ছে। অথচ এমন দুর্যোগে সবার আগে প্রয়োজন শক্তিশালী সমন্বয় টিম, যেখানে থাকবেন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা।
সাম্প্রতিক যে বন্যা সেটি অনেকটা সয়ে গেছে নোয়াখালী অঞ্চলের মানুষের। এতদিনে তারা বুঝে গেছেন কিভাবে বানের পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তবে তারা বলছেন এখন সংকট সবচেয়ে বড় যেটি তা হচ্ছে ত্রাণের সুষম ব্যবহার, অর্থাৎ খাদ্য সহযোগিতা যেগুলো আসছে সেগুলো একেবারেই দুর্গত যারা রয়েছেন বা যাদের প্রয়োজন বেশি তাদের হাতে পৌঁছে দেওয়া। আর সেজন্যই সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুব জরুরি। আর যদি তা করা যায় তাহলে খুব অল্প দিনের মধ্যে যে সংকট সেটি কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে নোয়াখালী অঞ্চলের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই আর নিজ ঘরে ফেরা হয়নি। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। সহকর্মী শাহিন আলমের ক্যামেরায় ফেনীর বন্যা কবলিত অঞ্চলের খবর জানাচ্ছেন আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমার সব শেষ, নতুন করি আল্লাহ মালিক। ফেনী সদর উপজেলার জয়নাল আবেদিন, যেখানে দুদিন আগেও সাঁতরে পার হতো মানুষ, সেই মূল সড়কের পাশের দোকানি তিনি। আলাউদ্দিনও তাই, দুজনের দোকান থেকে পানি নেমেছে, তবু তীব্র বেদনা তাদের কণ্ঠে, অভিব্যক্তিতে। এখন শূন্য থেকে শুরুর চেষ্টা। আমার সব চলে গেছে, আমার সব চলে গেছে। আমার দুইটা গাড়ি পানি নিয়ে নিচে ডুবে গেছে। বাসা বাড়িতে নেছে, তালা থাকতাম, সব চলে গেছে। দোকান এটাও যা ছিল এটাও চলে গেছে, এটাতেও কিছু নাই। এতগুলা দোকানের মাল আমরা আপনার কোন দিকে সরাবো? এতগুলা মাল তো সরানো সম্ভব না। যেগুলো সরাইছি এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুরাটা পানির ভিতরেই ছিল, কারণ আমাদের অতীতে বয়সে, আমাদের এই বয়সে আমরা কখনো, আমাদের বাপদাদারও ওরকম বন্যা পরিস্থিতি দেখে নাই। পানি নামতে শুরু করার পর ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার মূল সড়কের পাশের দোকানিরা এখন দোকানে ফিরছেন। হাঁটু পানিতেই মালামাল রক্ষার চেষ্টা। একসঙ্গে ফেনী ফুলগাজী সড়ক সংশ্লিষ্ট 20টি ঘর, চালা ছুঁয়ে যাওয়া পানি এখন হাঁটুতে। কিন্তু সেই ঘর কি আশ্রয়হীন এই মানুষগুলোর ঠিকানা হতে পারবে? বিপন্ন, বিধ্বস্ত অবস্থা। বন্যা যেন সব লুট করে নিয়েছে। ঘরে ফিরেও যেন ফিরতে না পারার আক্ষেপ। পানির কারণে থাকতে পারছি না। হ্যাঁ, কই রয়েছে, মানে সাপও দেখতেছি, ওই কারণে যাইতেছি না। পানি উড়ি সব গেছে, গইলে সব খাট টাট সব গেছে, কি করি থাকবো? কিছু নাই, থাকবে খাবার কিছু নাই। আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে মালিকের ছাদের উপরে আছি। তীব্র বন্যায় পানির স্রোত আর ঢেউয়ে নড়বড়ে দশা ঘরের কাঠামোরও। ভেতরের কাদামাখা কক্ষ আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নানা জিনিস জানান দিচ্ছে বন্যার ধ্বংসযজ্ঞের। এই ঘরে গোটা একটি পরিবারের সুখ ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভবিষ্যৎ। কিন্তু এক বানের প্রলয়ে সব বিধ্বস্ত, সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এখানে পানি ছিল মাথার উপরে, কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি বলতে সেই পানি নেমেছে ঠিকই, কিন্তু বসবাসের উপযোগিতা হারিয়েছে সবকিছু। ফেনীর প্রায় 6টি উপজেলার সবকটিতেই একই রকম চিত্র। মূল সড়ক থেকে পানি নেমেছে, এখনও নামছে ঘর বাড়ি থেকেও, কিন্তু সেখানে কাদা পানি আর বসবাসের যাবতীয় সব সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। আবার কবে সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে পারবেন এইসব বন্যা দুর্গত মানুষ, সেটি রাষ্ট্র আর রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয় অনিশ্চিত দিনেও। মূল সড়ক থেকে পানি নামলেও সংযোগ সড়ক ডুবে আছে বেশিরভাগ এলাকায়। ঢলের পানি এখনও বিস্তৃত ফেনীর 6 উপজেলাতেই। বিধ্বস্ত সড়কে বন্যার ক্ষতচিহ্ন। সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে সোনাগাজী আর পুরো দাগনভূঞা। বানের পানি ফেনী চৌমোহনী খাল হয়ে নামার কথা থাকলেও পয়েন্টে পয়েন্টে প্রবাহ বিঘ্নিত হচ্ছে। তাই ব্যক্তি উদ্যোগেই এই খালের নির্দিষ্ট এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে জঞ্জাল সরানোর চেষ্টা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। এ পর্যায়ে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, প্রতিনিয়তই তো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরে। ত্রাণের ঘাটতি আর বিতরণের যে সমন্বয়হীনতার খবর আমরা শুনছিলাম, সেটি আসলে কতটা কাটিয়ে ওঠা গেছে? দেখুন, ওই সমন্বয়হীনতা তো আসলে এই একদিনের কাটিয়ে ওঠার মতো কোনো ব্যাপার নয়, বরং এটি সময় লাগবে। কেননা সবাই আসলে কোনোভাবে ঠাউর করে উঠতে পারেনি আসলে এইরকম খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে বন্যার পানি এত জলদি সময়ের মধ্যে সেখানে ঘর বাড়িতে ঢুকতে থাকবে।
একই সঙ্গে আরেকটি বিষয় যে শহরের আশপাশে যে এলাকা সেই এলাকা কিন্তু এই কদিনে বেশ মোটামুটি পানি মুক্তই ছিল, কিন্তু গতকাল থেকে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে শহরের আশপাশের এলাকায় প্রচুর বেগে পানি ঢুকতে শুরু করেছে। এটি একটি আসলে ভীষণ রকম আতঙ্কের বিষয় যে জেলা শহর যেটি সেটি হচ্ছে বেশ খানিকটা বন্যা মুক্তই ছিল বলা চলে, কিন্তু উজান থেকে এত দ্রুত বেগে পানি ঢুকছে, এত পানির স্রোত, সেটি আসলে এক কথায় একরকম অসম্ভব স্রোতে পানি ঢুকছে। সব মিলিয়ে আসলে শহরের আশপাশে যারা ছিল খুব কাছাকাছি তারাও কিন্তু এখন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে শুরু করেছেন, এবং যার ফলে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু সেই উঁচু জায়গাতে এসে তাদের মতো করে আশ্রয় নিচ্ছেন। একই সঙ্গে ত্রাণের যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে লক্ষ্মীপুরের এই বার্তা কিন্তু এরই মধ্যে দেশের সবাই আসলে জেনে গিয়েছেন যে পরিস্থিতি আরো বেশি ভয়ানক হচ্ছে। তো সব মিলিয়ে যে বিষয়টি সেটি হচ্ছে যে ত্রাণের যে কথাটি বারবার করে বলা হচ্ছে, যে বিষয়টি বারবার করে বলা হচ্ছে সেটি হচ্ছে যে সবাই আসলে অপেক্ষায় রয়েছেন যে এই কমার, একই সঙ্গে যারা কিনা একেবারে ভেতরের অঞ্চলগুলোতে রয়েছে, গ্রামের দিকে যারা রয়েছেন তাদেরকেও যেন সহায়তার আওতায় খুব দ্রুত সময়ের মধ্যে আনা যায়, সেই ব্যাপারটি সবাই যেন খুব গুরুত্বের সাথে দেখে, সেই আবেদন বা সেই অনুরোধ তাদের শুনছিলাম। ধন্যবাদ তাজনুর। এস আলম যেভাবে সুপরিকল্পিত উপায়ে ব্যাংক লুটপাট করেছে তা বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য তিনি করেছেন। ব্যাংক লুটের টাকায় কেনা এস আলমের সম্পদ না কেনার পরামর্শ দিয়ে গভর্নর বলেছেন, এই সম্পদ কেউ কিনলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে আর্থিক সংস্কারও সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। গেল কয়েক বছরে ব্যাংকিং খাত থেকে এস আলম গ্রুপ নামে বেনামে হাতিয়ে নিয়েছে ৯৫,০০০ কোটি টাকা। প্রকৃত তথ্য পেলে টাকার পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি টাকা নিয়েছে ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নর্মাল লেভেলে নিতে পারবো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এস আলম যেভাবে ব্যাংক লুটপাট করেছে বিশ্বে তা নজিরবিহীন। আমার জানা মতে আর নাই, থাকার কথা নয়। ব্যাংক কেলেঙ্কারি হিসেবে সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। ব্যাংক লুটের অর্থ দিয়ে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে এস আলম। পট পরিবর্তনের পর গোপনে প্রতিষ্ঠানটি তার সম্পদ বিক্রি শুরু করেছে। এগুলো না কেনার বিষয়ে সতর্ক করেছেন গভর্নর। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের পর্ষদ ভেঙে এরই মধ্যে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মনোযোগ দেওয়া হচ্ছে পুনর্গঠনে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক সংস্কারের উদ্যোগ সফল হবে না বলেও মনে করেন গভর্নর। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ধৈর্য ধরলে সবাই আমানতের অর্থ ফেরত পাবে। সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার মজুদ নিয়েও কথা বলেন গভর্নর। আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে নেপালিরা আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান গড়ে দেন রাব্বি আসিফরা। ইতিহাস গড়ার দিনে স্ট্রাইকার মিরাজুল জোড়া গোলের দেখা পান। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতাকে এই চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ইতিহাস রচনার তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের এই ফরম্যাটে কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটি।
কোচ মারুফুল হকের কৌশলী ছকে ধীর লয় শুরু করে বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে চড়াও হয় নেপাল অনূর্ধ্ব-20 দল। প্রথমার্ধে ছন্নছাড়া ভাবে খেলতে থাকা বাংলাদেশকে বেশ চাপে রাখে স্বাগতিকরা। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কখনো গোলরক্ষক আসিফ, আবার কখনো লাল সবুজদের ডিফেন্স বাধা হয়ে দাঁড়ায় নেপালের সামনে। এর মাঝেই প্রথমার্ধের ইনজুরি টাইমে মিরাজুলের দুর্দান্ত ফ্রিকিক থেকে 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখেন নেপালের যুবারা, তবে আবারও প্রতিপক্ষকে নিশ্চুপ করে দেন মিরাজুল। খেলার 55 মিনিটে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই স্ট্রাইকার হেডে বল জালে পাঠাতে বিন্দু পরিমাণ ভুল করেননি। 2 গোলে পিছিয়ে উল্টো চাপে পড়ে যায় নেপাল। এর মাঝেই বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাব্বি হোসেন রাহুল। খেলার 70 মিনিটে মিরাজুলের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে স্কোর লাইন 3-0 করেন এই ফরওয়ার্ড। নেপালের হতশ্রী পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে পড়েন সমর্থকরা। ছুঁড়ে মারে পানির বোতল, কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণের মেজাজে থাকলেও নেপাল গোল পায় খেলার 80 মিনিটে। গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান সামির তামাং। নির্ধারিত সময়ের খেলা শেষে 10 মিনিট দেওয়া হয় ইনজুরি টাইম। এই সময়ে উল্টো আরও একটি গোল হজম করে বসে নেপালিরা। পিয়াস নোভার নেয়া শটটি গোল লাইন থেকে ফেরানোর দাবি করা হলেও গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। খেলা শেষে লম্বা বাঁশি বাজানোর সাথে সাথে আনন্দে ভাসে বাংলাদেশের যুবারা। 5 গোলের ফাইনালে 4টি নিজেরা করে কোচ মারুফুল হককে শূন্যে তুলে উল্লাস করে মিরাজুল, রাব্বি, আসিফরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। নিষেধাজ্ঞার 27 দিনের মধ্যে রাজনীতি করার অধিকার ফিরে পেল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করে গ্যাজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আইন উপদেষ্টা বলেছেন, এ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। আর জামায়াত আমিরের দাবি, ছাত্র জনতার আন্দোলনে দিশেহারা হয়ে নিষিদ্ধ করা হয়েছিল তাদের দলকে। ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। তড়িঘড়ি করে জামায়াত ইসলামী, ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয় 1 আগস্ট। 4 দিনের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর জামায়াত প্রকাশ্যে সরব হয় রাজনীতিতে, তৎপর হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারে। সেই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করল জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আগের সিদ্ধান্ত, জারি করেছে গেজেট। বলা হয়েছে, সন্ত্রাস সহিংসতার অভিযোগে সংগঠনগুলো নিষিদ্ধ করা হলেও এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক স্বার্থে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত, বহু বছর যাবৎ। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। রাজনীতির অধিকার ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে উদ্যোগ নিয়েছে জামায়াত। নিবন্ধন না থাকায় বিগত নির্বাচনগুলোতে অংশ নিতে পারেনি তারা। এখন নতুন করে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহেই এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। নির্বাহী আদেশে রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার গেজেট প্রকাশের সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির। বলেন, আওয়ামী লীগ আমলে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, চাইলেও বলা যায়নি সত্য। সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। দলের ভুল ত্রুটি পেলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। গণহত্যা, গুম, খুনের অভিযোগ উঠলেও
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মত জানিয়ে বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক নয়। উপদেষ্টা আরও বলেন, আদালতে আসামিদের উপরে হামলা ও অতি উৎসাহী মামলা চায় না সরকার। ভিন্ন মতের খেলোয়াড়রা আওয়ামী লীগ আমলে কারাগারে গেলেও সাকিব আল হাসান গ্রেফতার হোক, এমনটা তিনি চান না বলেও জানিয়েছেন। পতনের পর সদ্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেকটাই অস্তিত্বহীন। দলটির বিরুদ্ধে 15 বছরের শাসনে অভিযোগ উঠেছে গণহত্যা, গুম, খুনের। নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিটও হয়েছে। তবে এই রিট খারিজ চেয়ে শুনানি করেছে অ্যাটর্নি জেনারেল অফিস। রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো উদ্যোগকে সমর্থন করেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টাও। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় প্রতিদিনই সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হচ্ছে। আবার গ্রেফতার সাবেক মন্ত্রী, এমপিরা আদালতে ক্ষোভের মুখে পড়ে হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল। বলেন, বিক্ষুব্ধরা মামলা করলেও তদন্ত ও বিচারে স্বচ্ছতা অবলম্বন করা হবে। আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায়, আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে। আমরা আমাদের যেটুকু করার, যে তদন্ত কাজে বা বিচার কাজে, সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। জানান, ব্যক্তিগত অর্জন থাকলেও বাংলাদেশের জন্য কোনো ট্রফি জেতেননি সাকিব। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এর মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির মামলাও রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুতই রাজনৈতিক দলের সংলাপ চায় বিএনপি। এ কথা জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্যই এতদিন আন্দোলন করে আসছে বিএনপি সহ সমমনা দলগুলো, আর তাই যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের আলোচনা প্রাসঙ্গিক। সকালে গুলশান কার্যালয় সংবাদ সম্মেলনে মেরিট ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন ফখরুল। দাবি করেন, কোনো লুটপাটে বিএনপি জড়িত নয়। সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 মাস না পেরোতেই কেন নির্বাচনের দাবি করছে বিএনপি, সে প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। নতুন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও বারবারই যৌক্তিক সময়ের মধ্যে ভোটের কথা বলছে দলটি। সাংবাদিকরা জানতে চান, যৌক্তিক সময় বলতে কি বোঝাতে চাচ্ছে বিএনপি? যৌক্তিক সময়ের ধারণা তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। মির্জা ফখরুলের দাবি, লুটপাটের সঙ্গে বিএনপি জড়িত নয়, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1-11-র মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সারবস্তু না থাকলে মামলা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আমরা গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে।
এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করছে অনেকে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব ভুলণ্ঠিত করতে ষড়যন্ত্র হচ্ছে বিদেশ থেকে। ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। মির্জা ফখরুল জানান, বন্যার কারণে দেশজুড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। এই অর্থ দেয়া হবে বন্যা দুর্গতদের। সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারণেই রাজনৈতিক সংকটে পড়েছিল দেশ, আর সেই দায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সরে যাওয়ার কথা বলছেন সুজন সম্পাদক। তবে কারো কারো মত, ব্যক্তি নয়, সংস্কৃতির পরিবর্তন দরকার। সরকারের বিরুদ্ধে গেলেও সুষ্ঠু ভোটের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে ইসি, তেমন পরিবেশ প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলছেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বেই আবারও ক্ষমতা পেয়েছিল স্বৈরাচার সরকার। তিনি বলেছেন, ভুয়া নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল না তাদের। দায়িত্ব নিয়ে 2014 ও 18 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। কথায় নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা থাকলেও কর্মে প্রতিফলিত হয় আওয়ামী লীগের ইচ্ছা। আরপিও সংশোধন, রিটার্নিং অফিসার নিয়োগ, সাংবাদিক নীতিমালা, এমনকি ভোট বন্ধের সিদ্ধান্তেও সরকারের বিরুদ্ধে যায়নি ইসি। সরকার পতনের পর শেখ হাসিনার সরকারকেই স্বৈরাচার উল্লেখ করে প্রবন্ধ লিখেছেন কাজী হাবিবুল আউয়াল। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। লিখেছেন, সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচনের কথাও। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক, তারাই সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ। তাদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে। আমি তো মনে করি না এটাতে কোনো সাংবিধানিক শূন্যতা আছে। 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা, তো এ ব্যাপারে সরকারকে মনোযোগ দিতে হবে, এ ব্যাপারে হয়তো একটা রেফারেন্স পাঠাতে হবে। আইন উপদেষ্টা বলেছেন, আগের সরকারকে স্বৈরাচার বললেও সে দায় সিইসিরও। ভুয়া নির্বাচন করতে সংবিধান তাদের বাধ্য করেনি। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে। সুজন সম্পাদক বলেন, সরকারের কথা শুনতে ইসি বাধ্য নয়, তবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দায় সরে যাওয়া উচিত কমিশনের। দুর্ভাগ্যবশত তারা স্বাধীন নির্বাচন কমিশনের সদস্য হয়েছেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে মানসিকতার দিক থেকে পরাধীন। এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন যদি না হয়তো এতগুলো প্রাণহানি ঘটতো না। এই ধরনের লেখার পরিবর্তে তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারতেন, কিংবা তারা দায়িত্ব পালন করতে না পারলে তারা সরে দাঁড়াতে পারতেন। কারো কারো মত, কেবল ব্যক্তির পরিবর্তন প্রতিষ্ঠান বাঁচাতে পারবে না, দরকার নির্বাচনী কাঠামো সংস্কার। যদিও বলা হয় যে স্বাধীনতাটা আসলে কাগজে কলমে, বাস্তবে নাই। বিতর্কিত নির্বাচন তখনই হয়েছে যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। নির্বাচন কমিশনের যে সচিবালয়, সেই সচিবালয়ে পোস্টেড থাকেন গভর্নমেন্টের প্রতিনিধি একজন সচিব, যিনি মূলত গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করেন। আইন অনুযায়ী ইসি অপসারণ করতে পারে না সরকার, তবে আগের ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করে সরে দাঁড়ায় কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার অভিযোগ, কোনো রকম শুনানি ছাড়াই এই বিচারপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে অন্তর্বর্তী আদেশ দিয়ে আইন চর্চা থেকে তাকে বিরত রেখেছিলেন। এছাড়া আরেক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতিমূলক রায় দেওয়ার অভিযোগে মামলা হয়েছে শাহবাগ থানায়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নানা সময়ে রিট করে আলোচিত। তার দাবি, 2020 সালে তাকে শুনানির সুযোগ না দিয়ে আইন পেশার চর্চা থেকে বিরত রাখেন তৎকালীন আপিল বিভাগ। জরিমানাও করা হয়, জারি করা হয় আদালত অবমাননার রুল। মিথ্যা কথা বলে,
এটাও কন্টেম্পচুয়াস। শেখ হাসিনা সরকারের পতনের পর আপিল বিভাগের সেই বিচারপতিদের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা করলেন ইউনুস আলী আকন্দ। সাবেক ৩ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান ছাড়াও আপিল বিভাগের অন্য ৪ বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননি। আইনজীবী বলেন, অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারেন, কিন্তু আপিল বিভাগ নয়। 1972 সালের বার কাউন্সিল আইনের 32 ধারায় আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো আইনজীবীকে ডিবেট করতে পারে, কিন্তু আপিল বিভাগ উইদাউট লফুল অথরিটি আমাকে ডিবেট করে রাখে সেই করোনাকালীন সময়। এদিকে বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে রায়ে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন মামলাটি করেছেন। বিচারপতি খায়রুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল। তিনি আদালতের এই মাধ্যম ব্যবহার করে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। গত সোমবার খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে নারায়ণগঞ্জে। অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের সাজা হতে পারে এই সাবেক প্রধান বিচারপতির। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কানাডার হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডা সরকারের সমর্থন প্রয়োজন। এদিকে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগোষ্ঠী আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে ডক্টর ইউনুসের সাথে দেখা করে বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার কয়েকটি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘ প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি সদস্যপদ বিষয়ে তার সরকারের কাছে বার্তা পৌঁছাবেন বলে জানান হাই কমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদ পাই। তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে আর 58 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ সচিব বলেছেন, আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোন জেলা থেকে চাহিদা পাওয়ার সাথে সাথে আমরা সেটি পাঠিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং তাদের সাথে মিলে আমরা এ পর্যন্ত 88,500 প্যাকেট শুকনা খাবার দুর্গতদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ পুনর্গঠন করা হবে। বর্তমান সরকার দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চায় এ কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সব উপদেষ্টাই তাদের সম্পদের হিসাব জমা দেবেন। বিকেলে পেট্রো বাংলায় সভা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট করা হলেও গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ ক্ষেত্র তৈরির প্রকল্প এই সরকার নেবে না বলেও জানান উপদেষ্টা। এখন দাবি দেওয়ার মৌসুম শুরু হয়েছে মন্তব্য করে ফাউজুল কবির বললেন, এই সরকার বানের জলে ভেসে আসা নয়, সাথে ছাত্র জনতার সমর্থন আছে। রেমিটেন্স বাড়ছে, অর্থনীতিও ঘুরে দাঁড়াবে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, আমরা সচেতন না হলে এখন
অফিসে আক্রমণ হচ্ছে, পরে বাড়িতে আক্রমণ হবে। আর 16 বছরের বৈষম্য 20 দিনে দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য তার। সামনে ওই যে বললাম যে ওই যে কি বলে চেনা মুখ দিয়ে আর কিন্তু আমরা প্রকল্পই করবো না। এবং এই যে বললাম যে এই যে অর্থহীন প্রকল্প, এই যে কি বলে যে জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ নির্মাণ কেন্দ্র তৈরি করা, এই জাতীয় না। তো ওই জন্য ওই যে খালি একটা ডিপিপি সংখ্যা এগুলো নিয়ে করবেন না। আপনার ওই যে ফান্ডামেন্টাল যে আপনি আমি যে এই প্রকল্পটা গ্রহণ করতেছি, এই প্রকল্পটা দিয়ে আমি মানুষের কী লাভ হবে এবং এটা কিভাবে আমি নিশ্চিত করবো সেটা আপনাকে দেখতে হবে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।